আইন পাশের পর কেটে গেছে এক বছর, পুরো বিষয়টি ঠান্ডা ঘরে চলে গেল কিনা নিয়ে যখন প্রশ্ন উঠছিল তখনই চলে এলো বিজেপির প্রতিশ্রুতি। বছর ঘুরলেই শুরু হয়ে যাবে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ। পাল্টা সিএ এনপিআর এনআরসিকে এক বন্ধনীতে এনে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হচ্ছে ভোটের ইস্যু। গত বছর ডিসেম্বরে সংসদে পাস হয় সংশোধিত নাগরিকত্ব আইন। এক বছর পরও তার বিধি তৈরি না হওয়ায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়নি। বিধানসভা ভোটের আগে আবার এ নিয়ে প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে গেরুয়া শিবির। अपने धर्म की रक्षा के लिए, अपने परिवार की रक्षा के लिए यदि बांग्लादेश से यहाँ पर शरणार्थी की जिंदगी जी रहे हैं तो उनको आप नागरिकता नहीं लेने देंगे। भारतीय जनता पार्टी ने संकल्प लिया है, सीए बिल के अनुसार हम वे सब शरणार्थियों को नागरिकता देने का काम जनवरी या फरवरी से प्रारंभ करेंगे। আইন পাসের পরই পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই যারা এদেশের নাগরিক তাদের নাগরিকত্ব দেওয়ার নামে নতুন করে উদ্বাস্তু করে দেওয়া হচ্ছে। बोलते हैं एनपीआर होगा, एनआरसी होगा, क्या होगा? ये लोग चाहते हैं बंगाल से सबको निकाल देने के लिए। আপনার ঠাকুমার কবে জন্মদিন তার সার্টিফিকেট চাই, তবে বলবে আপনি বাংলার একজন नागरिक। चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, चाहे बंगाली हो, चाहे नॉन बंगाली हो, जो भी हो, बंगाल में जो रहता है वो बंगाल का आदमी है। সংসদে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে প্রতিবেশী দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন না, তাদের শরণার্থী হিসেবে দেখা হবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি এবং শিখরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্বের আবেদনে এদেশে বসবাসের সময়সীমা 11 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে। সংশোধিত বিল অনুযায়ী অমুসলিম শরণার্থীরা হলফনামা দিয়েই নাগরিকত্বের আবেদন করতে পারবেন। সরকার কেস টু কেস বিবেচনা করবে। অমুসলিম উদ্বাস্তুরা যেদিন এদেশে এসেছেন সেদিন থেকেই তারা ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন। অবৈধভাবে এদেশে থাকার অভিযোগে মামলা চললেও অমুসলিম উদ্বাস্তুরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং নাগরিকত্ব পেলেই সেই মামলা খারিজ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি বিরোধী শিবিরের অভিযোগ, নাগরিকত্ব পাওয়ার জন্য নথি চাওয়া হবে, প্রশাসন তারপর বিবেচনা করবে, ফলে মানুষ বিপদে পড়বেন। আইন এখনো কার্যকর না হওয়ায় বাস্তবে কি হবে তার সবটা এখনো স্পষ্ট নয়। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সম্প্রতি সিএএ চালু না হওয়ায় দিল্লির দিকেই আঙুল তুলেছেন। ফলে মূলত মতুয়া সম্প্রদায়ের দিকে তাকিয়ে দ্রুত সিএএ চালুর কথা বিজেপিকে বলতেই হচ্ছে। তবে অসমের অভিজ্ঞতার পর এখন এনআরসি নিয়ে চুপ তারা। আর বিধানসভা নির্বাচনের আগে দুটিকেই একই বন্ধনীতে নিয়ে আসছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তরুণের কাছে প্রথম যাব। তরুণ, কয়েকদিন আগে কিন্তু এই সিএ এর প্রসঙ্গটা নতুন করে সামনের সারিতে এনে দিয়েছেন কৈলাস বিজয়বর্গী। গত বছর ঠিক এই সময়টায় আমরা দেখেছিলাম যে এই সিএএ বিরোধী আন্দোলন তাতে উত্তাল হয়ে উঠেছিল দেশের বিভিন্ন প্রান্ত, এ রাজ্যেরও নানা জায়গা আমরা দেখেছিলাম। তারপর এক মাস কার্যত এই বিষয়টা কোভিড ইত্যাদির কারণে পিছনের সারিতে চলে গেছিল। সত্যি সত্যি কি জানুয়ারি থেকে সিএ এর কাজ শুরু হতে চলেছে? মপিয়াদি, সিএ ইস্যুটা নতুন করে আনার নয়, সিএ ইস্যুটা বা নাগরিকত্ব দেওয়ার বিষয়টা দেশভাগের সময়কার বিষয়। এবং তারপর বিভিন্ন সময় তো আমাদের মাননীয় বলেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন মতুয়াদের নাগরিকত্ব দেবেন। আজকে যখন সিএ লাগু হচ্ছে, উনারা তো বিরোধিতা কিসের? আর তার বিরোধিতা থেকেও সবথেকে বড় কথা, উনার বিরোধিতা করার কি কোনো অধিকার আদৌ আছে? একটা কেন্দ্রীয় নাগরিকত্ব কেন্দ্রের বিষয়, সাংবিধানিক বিষয় কেন্দ্রের হাতে আছে। মাননীয় বিরোধিতা করার কে? উনি বিরোধিতা করছেন খালি রাজনীতির জন্য। আর এটা তো ডিমান্ড ছিল, জনগণের ডিমান্ড ছিল, এটা বিজেপি ইলেকশনাল প্রমিস ছিল। রুলস এখনো ফ্রেম হয়নি। যেখানে আমরা দেখি যে পরিযায়ী শ্রমিকের পরিসংখ্যান সেটা দিতেই অসুবিধার মুখে পড়ে সরকার। সেখানে দাঁড়িয়ে এত কোটি মানুষের দেশে তাদের সমস্ত নথির কথা আপনারা বলছেন নাকি এটা বাংলার বিধানসভা নির্বাচনের আগে জাস্ট একটা রাজনৈতিক অস্ত্র? পরিযায়ী শ্রমিকের যখন কথা হচ্ছে, স্টেটগুলোর হিসাব দেওয়ার কথা, সেখান থেকে সেন্ট্রাল হিসাব দেবে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি বলতে পেরেছে? পশ্চিমবঙ্গ সরকারের কতজন পরিযায়ী শ্রমিক আছে বাইরে কাজ করে? মাননীয় তো বলে দিচ্ছেন নাকি 10 কোটি উনি 100 জনের কাজ করেন। আবার সেকেন্ড হচ্ছে মানে সিএ রুলস তো এখনো আসেনি। নাগরিকত্ব দেওয়া শুরু হবে এই জানুয়ারি থেকে, তার আগে রুলস ফ্রেম হবে।
রুলসটা আসুক, আগে থেকে তো ভয় পাচ্ছেন কেন? রাহুল কিছু বলতে চাইছেন? আর একটা- রাহুল এক মিনিট, আবারও সামনের সারিতে এলো সিএ প্রসঙ্গ। একটা সেকেন্ড হ্যাঁ, একটা সেকেন্ড okay, সুবিধা হবে okay. আপনার। একটা সেকেন্ড, সিএ মতুয়াদের নাগরিকত্ব, রাজবংশীদের নাগরিকত্ব দেওয়ার কথা বিজেপি বলেছিল, বিজেপি প্রমিস করলো, বিজেপি প্রমিস রাখবে। মাননীয় এক সময় বলেছিলেন নাগরিকত্ব দেওয়া হবে এদেরকে, মাননীয় যদি না দিয়ে থাকেন মাননীয় আজকে ইউটার্ন নিচ্ছেন। তোর থামলে বলি আমি মৌপিয়া। হ্যাঁ, হ্যাঁ, প্রথম রাহুল কথা হচ্ছে আমাকে বোঝাও এই সিএ ব্যাপার নিয়ে সংবিধানের 324 ধারা অনুযায়ী যারা ভারতে ভোটদান করেন তারাই ভারতের নাগরিক, যারা ভারতবর্ষের ভোট দেন বা তার অধিকারী যারা তারাই ভারতবর্ষের নাগরিক। তাহলে মতুয়ারা কি এতদিন ভারতবর্ষের নাগরিক ছিলেন না? আর যদি নাগরিক না হন তাহলে কোন অধিকার বলে তারা একদিন ধরে নির্বাচনে অংশগ্রহণ নিলেন এবং তাদের নির্বাচনে যারা সাংসদ সেটাই তো অবৈধ। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, এনআরসির জন্য বিপুল ব্যবহার, আসামে যে এত খরচা করে পুরো মুখ থুবড়ে পড়লো, তার টোটাল অর্থনীতির এই বেহাল অবস্থায় দাঁড়িয়ে খরচা হিসাব করলে দেখবে জিডিপির কত শতাংশ, তার উত্তর নেই এদের কাছে। আর দ্বিতীয় কথা তুমি বলো 2008 থেকে 2014 অব্দি এই বিদেশিদের ডিপোর্ট করার যে সিস্টেম, তাতে দেখবে প্রতি বছর 1500 থেকে 2000 বিদেশিকে ডিপোর্ট করা হতো। আজকে সেই 2019-20 তার সংখ্যা হচ্ছে 150 থেকে 200। তাহলে কেন করা হলো না? আর বাকি তিব্বতীরা যে শরণার্থ এতদিন ধরে আছেন তাদের নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন, একটা কথা বলছেন না কেন এই সরকার? সুতরাং এটা পুরোপুরি গাজর ঝোলানোর মতো ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে টুকরো করার ষড়যন্ত্র চলছে, মানুষকে বোকা বানানোর খেলা চলছে। ষড়যন্ত্র তরুণ। আচ্ছা, এটা মানে আমাদের রাহুলদা বললেন, রাহুলদা তৃণমূল করেন, কিন্তু মনে করি তৃণমূল করলেও উনি একজন বিচক্ষণ ব্যক্তি। ওনার নিশ্চয় বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট এবং স্পেশালি মাদ্রাস হাইকোর্টের জাজমেন্টগুলো পড়া আছে, আশা করব আমি। সেখানে সিটিজেনশিপের জন্য কি কি ক্রাইটেরিয়া জানা আছে। আজকে যদি নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন আসে, যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে এসেছে, তাহলে ওনাদের এত বুকে ব্যথা কেন হচ্ছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হচ্ছে আজকে তার নাগরিকত্ব দিলে কষ্ট কেন হচ্ছে? মতুয়াদের তো আপনারা প্রমিস করেছেন, মতুয়াদেরকে আপনারা প্রমিস করেছেন, আজকে ইউটার্ন কেন নিচ্ছেন? রাজবংশীদের আপনারা প্রমিস করেছেন, আজকে ইউটার্ন কেন নিচ্ছেন? বললাম তো, মতুয়া রাজবংশীদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন, ভোট ব্যাংকের জন্য ব্যবহার করেছেন। আজকে মানুষ জানতে চায় আজকে আপনারা ইউটার্ন কেন নিচ্ছেন? আপনারা কেন বলেছেন মতুয়াদের দেব নাগরিকত্ব? আজকে এত বিরোধ কেন? মতুয়া ভাইরা, মতুয়া বোনরা আমার নাগরিকত্ব। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ বাবু, আবারও এতদিন পরে আবারও রাজনীতির ফোর ফ্রন্টে সিএ ইস্যু, আপনি এটাকে কিভাবে দেখছেন? সামনে বিধানসভা নির্বাচন। মৌপিয়া অনেক ইস্যু আসলেও পশ্চিমবাংলায় মেরুকরণের যে রাজনীতি শুরু হয়েছে বা আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয় সত্তার যে রাজনীতি শুরু হয়েছে, এটাই কিন্তু এবারের 21-এর নির্বাচনের কেন্দ্রীয় ইস্যু। মানে আমি কিন্তু বহুদিন থেকে বলে যাচ্ছিলাম যে 21-এর নির্বাচনে কেন্দ্রীয় ইস্যু পরিচয় সত্তার রাজনীতির ইস্যু, এবং সেক্ষেত্রে সিএ আসবেই। তুমি করোনা আবহ, হাসপাতাল অব্যবস্থা, কৃষি বিল, এগুলো সব পিছনে চলে যাবে। নির্বাচন যত উঠে আসবে, যত এগিয়ে আসবে, তুমি দেখবে সিএ কে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে কার্যত রাজনৈতিক তরজা এবং রাজনৈতিক ভাবে কিন্তু এই লড়াইটা হবে। এবং বিজেপির ক্ষেত্রে আমি তোমায় বলছি, সিএ কে তারা সামনে আনতে চাইবে, কারণ সিএ কে সামনে আনলে হিন্দু ভোটের পোলারাইজেশন সম্ভব, এবং উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ ইস্যু বিরোধিতা করতে চাইবেন, কারণ ওখানে সংখ্যালঘু ভোটটা মেরুকরণ করা সম্ভব। এবং সিএ ইস্যুকে তুমি কোনো মতে কার্পেটের নিচে রাখতে পারবে না। সিএ ইস্যু এমন একটা ইস্যু যেখানে দুটো দলই কিন্তু বাঘের পিঠে চড়ে আছে, হয় বাঘ তাদের খাবে আর না হলে বাঘের পিঠে সাওয়ার হয়েই তাদেরকে কিন্তু 21-এর নির্বাচনী বৈতরণী পার হতে হবে। অর্থাৎ অবধারিতভাবে সিএ ইস্যু এটা ফোর ফ্রন্টে আসার কথা ছিল। একেবারেই, মানে এটা অবশ্যই আসার কথা ছিল, এটা আসবেও। এবং যতগুলো ইস্যু আছে, এটা 1 নম্বর ইস্যু হিসাবে 21-এর নির্বাচনে কিন্তু দেখবো, কারণ আইডেন্টিটি পলিটিক্সের উপর ভিত্তি করে 21-এর নির্বাচনটা হবে, যেখানে হিন্দু মুসলমানের প্রশ্নটাকে আমরা কোনো মতে আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরব। এবং যদি সত্যি সত্যি সিএ এই ফোর ফ্রন্টে আসে এবং আসারটাই অবধারিত হয়, যেমনটা খুব ইন্টারেস্টিংলি বললেন বিশ্বনাথ দা, যে দুটো পক্ষই তারা বাঘের পিঠে সওয়ার হয়েছে, সেখানে দাঁড়িয়ে সিএ কাদের পক্ষে যেতে পারে? ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল বাবু, যদি সিএএ এই সময় ফোর ফ্রন্টে আসে, আপনাদের কি মনে হয় যে সেটা কোথাও দাঁড়িয়ে কি তৃণমূল কংগ্রেসের জন্য কিছুটা হলেও সমস্যার সৃষ্টি করতে পারে? না, তোমার মৌপিয়া হয়তো তুমি তোমার বলে আছে যে সিএ লাগু করা, মানে সিএ এর কথা বলার পর
আমাদের লাগাতার আন্দোলন চলার পর কিন্তু কালিয়াগঞ্জ আর খড়গপুরে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছিল এবং এ রাজ্যের মানুষ সিএকে কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করেছিল। সুতরাং আমার মনে হয় না সিএ খুব একটা প্রভাব ফেলবে এবং বাংলার মানুষ যথেষ্ট সচেতন মানুষ, নিরপেক্ষ মানুষ এবং বাংলায় দাঁড়িয়ে এই সংকীর্ণ ধর্মের গল্প চলবে না এবং বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। যেখানে অসমে আমরা দেখেছি সিএ নিয়ে রীতিমতো এনআরসি নিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে বিজেপিকে তরুণ, সেখানে দাঁড়িয়ে সামনে বিধানসভার নির্বাচন, কোথাও এই সিএ ব্যাকফায়ার করে যাবে না তো? মৌপিয়াদি দুটো কিন্তু ডিফারেন্ট। আসামে যদি এনআরসির কথা বলা হয় তাহলে কংগ্রেস গভর্নমেন্টকে বলতে হবে, সুপ্রিম কোর্টের রায়কে বলতে হবে। সিএ এর ইস্যুটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। এবার সিএ এর কথা যদি বলা হয়, দেখুন কেউ যতই ক্যা ছিছি করে নিক, আমার আমার প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু ভাইদের ওপর যে অত্যাচার হলো, যে অত্যাচারিত হয়ে তাদের চলে আসতে হলো, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রমিস আমরা করেছিলাম, তাদেরকে নাগরিকত্ব আমরা দেব। যাই করুক, যে যতই করুক, এমনিতেই কালীঘাটের টালি চালা এদিক ওদিক থেকে ঢিল পড়ছে, কালীঘাটের টালি চালা থেকে মিদনাপুর থেকে ঢিল পড়ছে, কালীঘাটের টালি চালা ঢিল পড়ছে, বিভিন্ন জায়গায় মানুষ মেনে নেবে না। পশ্চিমবঙ্গতে আপনার মনে হয় খালি রোহিঙ্গারাই থাকবে, পশ্চিমবঙ্গে মনে হয় না বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছে তাদের জায়গা দিতে আপনাদের কষ্ট কেন হয়? বাংলার মানুষকে জোর করে এইখানে আমি একটু বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথ, আমরা যদি দেখি যে আগামী কালই বনগাঁয় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা জানি যে সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের একটা বড় বসবাস রয়েছে, একটা বড় অংশ সেখানে থাকেন, সেটা খুব জায়গা অঞ্চল অনুযায়ী অত্যন্ত সেটা সিগনিফিকেন্ট। যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে দুপক্ষই এই মুহূর্তে রাজ্যের যুযুধান দুপক্ষই তারা এই সিএ নামক বাঘের পিঠে চড়ে পড়েছে। তো আপনার কি মনে হয় যে সিএ কার পক্ষে কতটা স্বস্তিদায়ক হতে পারে আর কতটা অস্বস্তি? দেখো, এমনি নর্মালি ধর্মীয় পরিচয় সত্তার রাজনীতিতে বিজেপি মাস্টার, মানে বিজেপির মাঠে তৃণমূলকে খেলতে যেতে হবে, ফলে এটা তৃণমূলের ক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচ বলা যায়। কিন্তু একই সাথে আমি তোমায় বলতে চাই, তুমি যদি পিরামিডের দিকে তাকাও, পিরামিডের শীর্ষে ডেফিনেটলি পরিচয় সত্তার রাজনীতি 21-এর নির্বাচনে গুরুত্বপূর্ণ হবে, কিন্তু তার বেস লাইনে কিন্তু এই আমফানের দুর্নীতি থেকে শুরু করে আবার রাজ্য সরকারের কাজকর্মের যে দাবি বা দল ভাঙা ইত্যাদি অনেক ইস্যুগুলো কিন্তু আছে। সেই সব ইস্যুগুলোকে কে কিভাবে ব্যবহার করছে এবং সূক্ষ্মভাবে শেষ পর্যন্ত কিন্তু আইডেন্টিটি পলিটিক্সটা ব্যবহারের বিরাট সম্ভাবনা থাকবে। আমি আবারও বলছি, আইডেন্টিটি পলিটিক্সের কে ব্যবহার করবার ক্ষেত্রে বলা যায় যে বিজেপি মাস্টার, সেখানে বিজেপি কে কিভাবে মোকাবিলা করবে তৃণমূল কংগ্রেস, বা তার মাঠে গিয়ে খেলতে হবে, বিজেপির মাঠে গিয়ে তৃণমূলকে খেলতে হবে, ফলে তৃণমূল কেমন খেলবে সেটা সময়ই বলবে। অর্থাৎ সিএ নিয়ে আমরা যেভাবে দেখেছিলাম যে রাজপথে ঝড় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপিও সর্বতভাবে সিএ ইস্যুকে সামনে নিয়ে একদম ফ্রন্ট ফুটে খেলছিল, কিন্তু কোভিড সিচুয়েশন ইত্যাদির কারণে গত কয়েক মাস কার্যত অনেকটাই আলোচনায় রাজনৈতিক চর্চার মধ্যে খানিকটা পিছনের সারিতে চলে গিয়েছিল সিএ। আবারও এটা কিসের ইঙ্গিত? তাহলে কি বিধানসভা নির্বাচনে সিএ অন্যতম ইস্যু হতে চলেছে? সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ক্রসফায়ার এখানে শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।